হঠাৎ এক বশীকরণকারী আক্রমণ করে একটি গার্লস স্কুলের মেয়েদের উপর। বশীকরণকারী মেয়েদের যা বলে তারা তাই করতে বাধ্য। যদি সে স্কুলের ছাদ থেকে লাফ দিতে বলে মেয়েরা তাই করে, যদি সে মেয়েদের আত্মহত্যা করতে বলে এমনকি নিজের বাবা মাকে মেরে ফেলতেও বলে তারা তাই করতে বাধ্য থাকে। আজ আমরা আপনাদের সাথে এমনই এক ভয়ঙ্কর এবং লোমহর্ষকর গল্প নিয়ে এসেছি। সিনেমাটির নাম বশ লেভেল 2। তাই দেরি না করে মূল কাহিনীতে আসা যাক। সিনেমা শুরুতে আমরা দেখি একদল স্কুল ছাত্রী বাস থেকে নেমে ক্লাসে যাচ্ছে। টিফিনের সময় যখন তারা সবাই খাবার খেতে বসে, খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ তারা সবাই যেন এক ধরনের অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। অর্থাৎ স্পষ্ট বোঝা যায় খাবারের মাধ্যমে কেউ তাদের উপর বশীকরণ করেছে, যেমনটা আমরা প্রথম সিনেমাতে দেখেছিলাম। এরপর দেখা যায় এক রহস্যময় ব্যক্তি ক্যান্টিনে প্রবেশ করে, তবে এখানে এখনও সেই ব্যক্তির মুখ দেখানো হয় না। সে মেয়েদের মধ্যে 10 জনকে ছাদে যেতে নির্দেশ দেয়, আর অদ্ভুতভাবে তারা সেই নির্দেশ হুবহু মেনে চলে। ছাদে গিয়ে সে একজন মেয়েকে লাফ দেওয়ার জন্য বলে, আর মেয়েটিও তৎক্ষণাৎ নিচে ঝাঁপ দেয়। আর এই দৃশ্যটি কলেজের একজন ম্যাম ক্লাসরুম থেকে দেখতে পায় এবং সে দ্রুত বাইরে গিয়ে দেখে মেয়েটির মাথা ফেটে রক্ত পড়ছে এবং তার চোখের সামনেই মেয়েটি ছটফট করতে করতে মারা যায়। তখন সে চিৎকার করতে শুরু করে, যা শুনে স্কুলের নিরাপত্তা কর্মী সেখানে আসে। এরপর সে দেখতে পায় শুধু সেই মেয়েই নয়, তার মতো আরও 9 জন মেয়ে ছাদ থেকে লাফ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। লোকটি তাদের সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু তারা সেখানেই দাঁড়িয়ে থাকে। তাই সে দৌড়ে স্কুলের প্রিন্সিপালের কাছে খবরটি জানায়। তারা যখন নিচে আসে ওই দৃশ্যটি দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর তাদের কয়েকজন মেয়েদের বাঁচাতে ছাদে যায় এবং সেই সাথে সেই নিরাপত্তা কর্মীও যায়। কিন্তু তখনও সেই রহস্যময় ব্যক্তি বাকি মেয়েদের বলে দেয়, যদি কেউ তোমাদের কাছে আসে তাহলে লাফিয়ে পড়বে। ফলে মেয়েরা বারবার একই কথা বলতে থাকে, আমাদের কাছে এসো না, না হলে আমাদের লাফ দিতে হবে। শিক্ষকরা হতবাক হয়ে যায়, তারা কিছুই বুঝতে পারছিল না কেন ছাত্রীদের মধ্যে এমন আচরণ শুরু হয়েছে আর তারা কার আদেশ মেনে চলছে। এদিকে ওই নিরাপত্তা কর্মী একটা মেয়ের পা ধরে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি ছাদ থেকে ঝাঁপ দেয়, কারণ আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। ফলে দেখা যায় একে একে বাকি 9 জন ছাত্রী ছাদ থেকে লাফ দেয় এবং তারা সকলেই মারা যায়। এখানে দৃশ্যপট বদলে যায়। এবার গল্প ঘুরে যায় অর্থবের দিকে। দেখা যায় সে এখনও তার মেয়ে হার্ষার যত্ন নিচ্ছে, তবে প্রথম সিনেমার ঘটনার পর থেকে প্রায় 12 বছর কেটে গেছে। অর্থাৎ বোঝা যায় অর্থব টানা 12 বছর ধরে তার মেয়ের যত্ন করে আসছে। সেই সাথে প্রতাপকেও বন্দি করে রেখেছে, কিন্তু হার্ষা আজও সেই বশীকরণ থেকে মুক্তি পায়নি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে সবসময় এক অস্বাভাবিক হাসি হাসছে, মানে পুরো 12 বছর ধরে সে সম্পূর্ণরূপে বশীকরণ অবস্থায় আছে। এদিকে আমরা দেখি অর্থব তার মেয়ের জন্য খাবার প্রস্তুত করছে। হঠাৎ সে লক্ষ্য করে খাবার শেষ হয়ে গেছে, তাই সে খাবার আনতে সুপার শপে যায়। খাবারের বিল দেওয়ার সময় সুপার শপের টিভিতে স্কুলের ওই ঘটনাটি দেখতে পায়। সংবাদে বলা হচ্ছে স্কুলে যা ঘটছে তা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। আর এই খবর শুনে অর্থব বুঝতে পারে এখানেও কেউ বশীকরণ প্রয়োগ করেছে। এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তারা সেখানে এসে আগে ঘটনাটি বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিল না। আবার গেটের বাইরে স্কুলের সকল মেয়েদের বাবা মা ভিড় করে আসছে। তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছিল। অপরদিকে অর্থব দৌড়ে প্রতাপের কাছে যায়। এখন প্রতাপের অবস্থা করুন। দীর্ঘদিন বন্দিত্ব অবস্থায় থাকায় তার দাড়ি গোঁফ অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে, শরীরও অনেক দুর্বল হয়ে গিয়েছে। এরপর অর্থব প্রতাপকে প্রশ্ন করে, তোমার মতো আর কতজন এই ধরনের জাদু জানে? প্রতাপ কোনো উত্তর দেয় না, সে এক রহস্যময় হাসি দেয়, যা দেখে অর্থব বুঝতে পারে প্রতাপ একাই নয়, তার মতো আরও অনেকে আছে যারা এই জাদুবিদ্যা জানে। এরপর আমরা দেখতে পাই পুলিশ স্কুলের ছাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু বশীকরণের কারণে মেয়েরা কিছুই বলতে পারছিল না, কারণ তাদের মনে শুধু একটি নির্দেশ, চুপ থাকা। তবুও হঠাৎ এক মেয়ে মুখ খুলে, সে শুধু একটি কথাই বলে, তাড়াতাড়ি প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করো। আর এই কথাটিও বলে ওই বশীকরণকারীর নির্দেশে। এরপর সে পুলিশের আর কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং পিছনে থাকা অন্যান্য মেয়েদের উদ্দেশ্যে বলে, আমি পুলিশকে আমাদের প্রথম বার্তা দিয়েছি, এখন তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। এই কথা শোনার সাথে সাথেই একদল মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চোখে মুখে স্পষ্ট উন্মাদনা। পথে যেই মানুষ ওই সামনে পড়ছিল তাদের উপরে আক্রমণ চালাচ্ছিল। ফলে হঠাৎ করেই চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেয়েরা একে একে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। তারা সামনে যাকেই পাচ্ছিল তাকেই নির্মমভাবে আক্রমণ করছিল, এমনকি নিজের বাবা মাকেও চিনতে পারছিল না। অর্ধেক মেয়ে সবাইকে পাগলের মতো ধাক্কা দিয়ে এগোচ্ছিল, আর বাকি মেয়েরা যত্র হামলা করছিল, আর কিছু মেয়ে এখনো ভিতরে বসেছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তারা অনেক মানুষকে হত্যা করে ফেলে। পুরো এলাকায় আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় ইনচার্জ ইন্সপেক্টর দ্রুত আদেশ দেয়, যেভাবেই হোক এই মেয়েদের আটক করে থানায় নিয়ে আসতে হবে, এবং সরকার থেকে আদেশ দেওয়া হয় যে ওই এলাকার আশেপাশের সকলেই যেন তাদের গড়েই অবস্থান করে। অন্ধকার নামতেই দৃশ্যপট আবারও পাল্টে যায়। আমরা দেখি অর্থব স্কুলে এসে উপস্থিত হয়েছে। সে সরাসরি মেয়েকে বলে, আমি জানি তোমার প্রতাপ আঙ্কেল কোথায় আছে, বলো তো যে তোমাদের উপর এই বশীকরণ করেছে সে কোথায়,
আর প্রতাপকে পাওয়ার পর তোমাদের পরবর্তী নির্দেশনা কি দেওয়া আছে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। অর্থব জানায় প্রতাপ আমার কাছেই আছে এবং জীবিত আছে। এদিকে পুলিশ আর স্কুলের শিক্ষকরা অর্থবকে বোঝাতে থাকে যদি সত্যিই প্রতাপ তোমার কাছে থাকে তাহলে তাকে তুমি ওই লোকটির হাতে তুলে দাও, তাহলেই এই বশীকরণ থেমে যাবে। কিন্তু অর্থব জানায় ব্যাপারটা এতটা সহজ নয়, কারণ বশীকরণের ক্ষমতা দাঁড়িয়ে কেউই অন্য কারো আদেশ মানতে রাজি না। তাই সে বলে না, আগে আমাকে ওই লোকটার সাথে সরাসরি দেখা করতে হবে। এদিকে অর্থব একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয়। সে বলে এই লোকটি এখানেই আছে, এই বাবা মাদের বীরের মধ্যেই সে লুকিয়ে আছে, কারণ সে সবসময় মেয়েদের চোখের সামনেই রাখবে। সবাই বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল, আর ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে আসে এবং উচ্চস্বরে হাসে। সে অর্থবকে বলে তুমি ঠিকই বলেছ, অর্থাৎ সেই রহস্যময় লোক নিজেই বেরিয়ে আসে। এরপর সে অর্থবের দিকে তাকিয়ে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার বড় ভাই প্রতাপ সে কোথায়? অর্থব শান্তভাবে উত্তর দেয় সে আমার কাছেই বন্দি আছে। গত 12 বছর ধরে প্রতিদিন একটু একটু করে মারছি তাকে আমি। এরপর বশীকরণকারী সেখানে থাকা একটি মেয়েকে চাকু দিয়ে তার নিজের হাত কেটে ফেলতে বলে, আর মেয়েটিও তাই করে। আর সেই সময় যখন তার বাবা মা তাকে ফেরাতে যায় তখন বশীকরণকারী তাকে আবারও বলে বারবার হাতে চাকু দিয়ে আঘাত করতে, এবং মেয়েটি বারবার তার হাত কাটছিল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। এখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম এই মেয়েগুলো ইচ্ছা করুক বা না করুক তার প্রতিটি আদেশ মানতে বাধ্য। পুলিশ অফিসার সুযোগ বুঝে বন্দুক তুলে সে বশীকরণকারী লোকটিকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু এর আগেই একজন মেয়ে সেটা টের পেয়ে যায়। মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে ইন্সপেক্টরের উপর এবং তাকে বারবার ছুরিকাঘাত করে, কারণ তাদের আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল কেউ যদি এই লোকটিকে মারতে চায় তবে সঙ্গে সঙ্গে তারা তাকে আক্রমণ করবে। এরপর বশীকরণকারী সকল মা বাবাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এতে কেউ সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। তখন ওই স্কুলের ম্যাম ও অর্থব তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও এরা যেতে রাজি হচ্ছিল না। তখন বশীকরণকারী মেয়েদের বলে তোমাদের মধ্যে কেউ বন্দুক চালাতে পারো? তখন সেখানে থাকা এক মেয়ে হাত তোলে এবং বলে আমি বন্দুক চালাতে পারি। এরপর বশীকরণকারী ইন্সপেক্টরের সেই বন্দুকটি তার হাতে তুলে দেয় এবং তাকে বলে তুমি 2 বার এখান থেকে তাদের চলে যেতে বলবে। এরপর যদি তারা এখান থেকে না যায় তাহলে তুমি তাদের উপর গুলি করবে, কিন্তু প্রথম গুলি তুমি তোমার বাবা মাকে করবে। এরপর মেয়েটি তার বাবা মাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা না চাওয়াতে মেয়েটি সাথে সাথে তার মা ও বাবাকে গুলি করে মেরে ফেলে, এবং পরবর্তীতে স্কুলের ম্যাম ও অর্থবের অনুরোধে সেখানে থাকা বাবা মা সেখান থেকে চলে যায়। এরপর বশীকরণকারী ও অর্থবের মধ্যে কথাবার্তা শুরু হয়। বশীকরণকারী তাকে জিজ্ঞাসা করে তার ভাই প্রতাপ কোথায় এবং অর্থবের সাথে তার কি সম্পর্ক। অর্থব জানায় প্রতাপ তার মেয়েকে বশীকরণ করেছে এবং 12 বছর ধরে সে তার মেয়েটিকে বশীকরণের মধ্যে রেখেছে, আর অন্যদিকে প্রতাপও তার কাছে 12 বছর ধরে বন্দী। সে প্রতাপকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, কিন্তু সে প্রতাপকে মারবে না, তাকে তিলে তিলে কষ্ট দেবে। এগুলো শোনার পর প্রতাপের ছোট ভাই অনেকটা রেগে যায়। সে বুঝতে পারছিল না অর্থবের মতো একজন সাধারণ লোক কিভাবে প্রতাপের মতো একজন ভয়ঙ্কর বশীকরণকারীকে আটকে রাখতে পারে। এই সময় এই বিষয়টি নিয়ে আরও কিছু কথা হচ্ছিল। এরপর আসে এক সত্যিকারের হৃদয় বিদারক দৃশ্য। একটি মেয়ে হঠাৎ হাঁচি দেয়। সে হাঁচি দেওয়ার সাথে সাথেই প্রতাপের ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে তুমি হাঁচি কেন দিলে? শ্বাস বন্ধ করো এখনই। আর মেয়েটিও কোনো চিন্তা না করেই সে আদেশ মানতে শুরু করে। সে শ্বাস বন্ধ রাখে। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড পেরিয়ে যায়। শেষমেশ ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। কিন্তু এত কিছুর পরও অর্থবের চোখে কোনো ভয় নেই। এরপর দৃশ্য ঘুরে আসে প্রতাপের ছোট ভাইয়ের দিকে। সে অর্থবকে হুমকি দিয়ে বলে আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো, না হলে আমি এই মেয়েদের একে একে মেরে ফেলবো। কিন্তু অর্থব ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দেয় এই মেয়েদের আমি চিনি না, এরা আমার আত্মীয় নয়, ওদের মৃত্যুতে আমার কোনো কিছু আসে যায় না। আর যদি ভাবছো বাইরে থাকা বাবা মা আমার উপর আক্রমণ করবে তাহলেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি গত 12 বছর ধরে মৃত্যুর অপেক্ষায় করছি। অর্থাৎ অর্থব স্পষ্ট জানিয়ে দেয় সে চাইলে এখনই মারা যেতে প্রস্তুত। প্রতাপের ছোট ভাই তখন বুঝতে পারে অর্থবকে এভাবে হুমকি দিয়ে কাবু করা সম্ভব নয়। তখন ওই অর্থব শর্ত দেয় আমি তোমার প্রস্তাবে রাজি হব, তবে একটি শর্ত আছে, আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করতে হবে, তুমি তাকে মুক্ত করবে, একমাত্র তাহলেই আমি তোমার শর্ত মেনে নিব এবং তোমার ভাইকে মুক্ত করব। শুরুতে প্রতাপের ছোট ভাই একেবারেই রাজি হচ্ছিল না, কিন্তু শেষমেশ বুঝতে পারে এর বাইরে তার আর কোনো উপায় নেই, তাই সে রাজি হয়ে যায়। এরপর সে পুলিশ এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলে আমার জন্য 2টো স্কুল বাসের ব্যবস্থা করো, আর কেউ যদি আমাকে অনুসরণ করে তাহলে এর ফল ভয়াবহ হবে। পুলিশ বাধ্য হয়ে 2টি বাসের ব্যবস্থা করে। প্রতাপের ছোট ভাই তার নিয়ন্ত্রণে থাকা সকল মেয়েদের বাসে উঠতে বলে। এখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। যখন তারা বাস দিয়ে যাচ্ছিল তখন রাস্তার ধারে সে একটি মেয়েকে দেখতে পায় যে অন্য একটি লোককে পাথর দিয়ে আঘাত করে করে মারছিল। এরপর সে ওই মেয়েটিকে ডাকে এবং বাসে উঠতে বলে, কিন্তু মেয়েটি তার দিকে একবার তাকায় এবং সেখান থেকে চলে যায়। অর্থাৎ সে ওই বশীকরণকারীর কথা মানছিল না। এই রহস্য আমরা পরের দিকে
আরও ভালোভাবে জানতে পারবো। এরপর বাসের ভেতর অর্থব আর প্রতাপের ছোট ভাইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু হয়। আমরা জানতে পারি এতদিন কেন প্রতাপের ছোট ভাই তার ভাইকে খুঁজতে আসেনি। আসলে 6 বছর সে বিভিন্ন সাধনা ও সিদ্ধি অর্জনের জন্য ব্যয় করেছে। এরপর আরও 2 বছর অপেক্ষা করেছিল, কারণ তার ভাই প্রতাপ মাঝে মাঝে 2-3 বছরের জন্য গায়েব হয়ে যেত সাধনার উদ্দেশ্যে। তাই ছোট ভাই ভেবেছিল এবারও হয়তো এমনটাই ঘটেছে। কিন্তু সময় যত গড়াতে থাকে তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে। প্রায় 7 থেকে 8 বছর কেটে যায়, তবুও প্রতাপ ফিরে আসে না। তখন থেকেই সে খোঁজাখুঁজি শুরু করে প্রায় 2 থেকে 3 বছর ধরে চেষ্টা চালায়। অবশেষে এবার সে দৃঢ় সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক তার ভাইকে খুঁজে বের করতে হবে, কারণ প্রতাপের কাছে এমন কিছু বিষয়ের জ্ঞান আছে যা সাধনা করে শিখতে গেলে অনেক বছর সময় লেগে যাবে, কিন্তু প্রতাপ চাইলে সেই জ্ঞান সরাসরি তাকে শেখাতে পারবে। এই কারণে প্রতাপের ছোট ভাই এবার প্রাণপণ চেষ্টা করছে ভাইকে ফিরিয়ে আনার জন্য। বাড়িতে পৌঁছানোর পর অর্থব সরাসরি প্রতাপের ছোট ভাইকে অনুরোধ করে তার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য, কিন্তু প্রতাপের ছোট ভাই স্পষ্ট জানায় প্রথমে সে তার ভাইকে দেখতে চায়। তখন অর্থব তাকে বেসমেন্টে নিয়ে যায়, সেখানে প্রতাপকে অচেতন অবস্থায় বেঁধে রাখা হয়েছে। প্রতাপের অবস্থা দেখে তার ছোট ভাই প্রচন্ড রেগে যায়, ভাবতে থাকে আমার ভাইকে এইভাবে কিভাবে বন্দি করে রাখলে। তবে তখনও সে জানতো না প্রতাপের জিভ কেটে ফেলা হয়েছে। এরপর প্রতাপের ছোট ভাই হার্সকে নিচে নামিয়ে আনতে বলে। অর্থব হার্সকে নিয়ে নিচে আসলে প্রতাপের ছোট ভাই প্রশ্ন করে, তুমি কি আমার ভাইয়ের কাছ থেকে কোনো টাকা ধার নিয়েছো বা কোনো জিনিস যেটা তুমি তাকে ফেরত দেওনি? অর্থব স্পষ্ট জানায় সে প্রতাপের কাছ থেকে এমন কোনো কিছুই ধার নেয়নি, এমনকি সে তো প্রতাপকে চিনতও না। কিন্তু প্রতাপ তার মেয়েকে মিষ্টি খাইয়েছিল। তখন প্রতাপের ভাই তাকে বলে খাওয়ানোর মাধ্যমে যে বশীকরণ করা হয় তার সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টার বেশি টিকার কথা না, কিন্তু এখানে তোমার মেয়ে 12 বছর ধরে বশীকরণের মধ্যে রয়েছে। তাই আমার মনে হয় অবশ্যই প্রতাপ তোমার কাছে কোনো কিছু পায় যা তুমি তাকে ফেরত দেওনি। তখন হঠাৎ অর্থবের মনে পড়ে যখন তার প্রতাপের সাথে দেখা হয়েছিল তখন তার কাছে খুচরা টাকা না থাকায় প্রতাপ 10 টাকার চা বিল দিয়েছিল। এই কথা শোনার পর প্রতাপের ছোট ভাই অর্থবকে বলে, যাও দ্রুত 10 টাকা নিয়ে এসো এবং প্রতাপকে দাও। বিষয়টা শুনে অনেকটা অবাক হয়, মাত্র 10 টাকার জন্য এত কিছু? সে দ্রুত গিয়ে 10 টাকা নিয়ে আসে এবং প্রতাপকে দেয়। প্রতাপ এ সময় অচেতন অবস্থায় ছিল, তাই সে কোনোভাবে প্রতাপকে ডেকে তুলে তার হাতে টাকাটি ধরিয়ে দেয়। আর এরপরেই তার মেয়ে হার্স কিছুটা সুস্থ হতে শুরু করে। প্রথমে ধীর গতিতে হলেও কয়েক মিনিট পর সে পুরোপুরি জ্ঞান ফিরে পায়। অর্থবকে চিনতে পারে এবং কাপা গলায় বাবাকে ডাকতে চেষ্টা করে। প্রতাপকে দেখেই সে জুড়ে চিৎকার করতে শুরু করে। তখন অর্থব দ্রুত হার্সকে সেখান থেকে নিয়ে বাইরে চলে আসে। এদিকে প্রতাপের ছোট ভাই প্রতাপের মুখ থেকে শিকল খুলতে থাকে এবং সেখানে এসে জানতে পারে প্রতাপের জিভ আসলে অর্থব কেটে ফেলেছিল। প্রতাপের ছোট ভাই যখন জানতে পারে যে অর্থব তার ভাইয়ের জিভ কেটে ফেলেছে তখন সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে অর্থবকে মারতে শুরু করে এবং বলে, তুমি আমার 10 বছরের সাধনা নষ্ট করে দিয়েছো। আমি তো আমার বড় ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলাম, এখন আমি কিভাবে শিখব? তুমি আমার সমস্ত পরিশ্রম বেচতে দিয়েছো। এদিকে অর্থব শান্তভাবে উত্তর দেয়, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো তাই আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু যদি আমার মেয়ের গায়ে হাত দাও তাহলে আর রেহাই পাবে না। এই কথার পর প্রতাপের ছোট ভাই রাগের মাথায় হার্সের উপর পা রেখে আঘাত করে। আর তখনই অর্থব তার গোপন পরিকল্পনা কাজে লাগায়। সে আগেই এই ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছিল। সেই পরিকল্পনা অনুযায়ী কিছুদিন আগেই অর্থব বড় বড় স্পিকার কিনে বাড়ির চারপাশে এবং প্রতিটি ঘরে সেট আপ করে রেখেছিল। হঠাৎ করে সেই স্পিকারগুলো উচ্চ শব্দে চালিয়ে দেয়। শব্দ এতটাই কর্কশ এবং জুড়ে ছিল যে কারো পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তবে অর্থব নিজেই কানে বিশেষ প্রোটেক্টর লাগিয়ে রেখেছিল যাতে সে এই শব্দে প্রভাবিত না হয়। আর তার মেয়ে আগে থেকেই কানে শুনতে পারতো না, যেটা আমরা এই মুভিটির প্রথম পর্বে দেখেছিলাম। কিন্তু বাকি মেয়েরা এবং প্রতাপের ছোট ভাই সেই শব্দ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এই সময় অর্থব সুযোগ বুঝে প্রতাপের ছোট ভাইকে প্রচণ্ডভাবে মারধর করে এবং অজ্ঞান করে ফেলে। এরপরের দৃশ্যে দেখা যায় যেমন প্রথমে সে বড় ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছিল, এবার ঠিক একইভাবে ছোট ভাইয়ের জিহ্বাও কেটে ফেলে। পরের দিন সকালে দেখা যায় সব মেয়েরাই নিরাপদ আছে, কারণ যেমনটা আগে বলা হয়েছিল 6 থেকে 8 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে বশীকরণ মুক্ত হয়ে যায়। আর উদাহরণ হিসাবে আমরা যেটা দেখেছিলাম, বশীকরণকারী যখন সকল মেয়েদের স্কুল বাস দিয়ে নিয়ে আসছিল তখন বাহিরে থাকা একটি মেয়ে তার আদেশ মানছিল না। এখানে কারণটি হলো মেয়েটি 4 থেকে 6 ঘন্টা যাবৎ বশীকরণের আয়ত্তের বাইরে ছিল। এদিকে হার্ষ আস্তে আস্তে দীর্ঘ 12 বছর পর সেই ভয়ঙ্কর প্রভাব থেকে বেরিয়ে আসে। এখানে অর্থব পুলিশ ও শিক্ষকদের কাছে বলে, এই 2 ভাই রাক্ষসের মতো, এদের আমি না মরতে দেব না বাঁচতে দেব। কোনোভাবে সে তাদের বুঝায় এবং নিজের পরিকল্পনা অনুযায়ী প্রতাপ ও তার ছোট ভাইকে নির্যাতন করার ব্যবস্থা করে। গল্পের শেষে আসে এক সুখের সমাপ্তি। সব মেয়েরা মুক্ত হয়ে নিরাপদে ফিরে যায় আর হার্ষ অবশেষে স্বাভাবিক জীবন ফিরে আসে। এইভাবে শেষ হয় সিনেমাটির সম্পূর্ণ কাহিনী।